একটি বাড়ির বউ, যার বিয়ে হয়েছিল বছর 2, সে হঠাৎই একদিন বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় এবং এই ঘটনার বহুদিন পরে তাকে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে পাওয়া যায়। মাঝখানে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কি অবস্থায় সেই বউটি ছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমি রিকোয়েস্ট করছি, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লাগবে এবং সত্যিই কিন্তু এই ঘটনাটা চমকে দেওয়ার মতো একটা ঘটনা। সকলে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অচিরাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেল ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি সঙ্গত কারণের জন্য তার নিজের নামটা প্রকাশ করতে বারণ করেছেন। এবং আজকের যে ঘটনাটা, যাকে নিয়ে আজকের ঘটনাটা, সে হচ্ছে সেই ভদ্রমহিলা হচ্ছে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তার একদম প্রিয় বান্ধবী। তো যেহেতু সেটা তার জীবনের একটা অত্যন্ত সত্যি ঘটনা, তো সেই জন্য উনি রিকোয়েস্ট করেছেন যেন ওনার বান্ধবীর নামটাও আমি এই ইমেলটা যখন পড়বো আপনাদের সামনে তখন যেন আমি নামটা রিভিল না করি। তো ঘটনা বলার জন্য সেই সুবিধার্থে আমি যার আর কি ঘটনা তাকে আমি শুধুমাত্র দিদি বলেই সম্বোধন করছি। এবং আজকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি আর এই দিদি ছোটবেলা থেকে একেবারে অন্তরঙ্গ বন্ধু। দুই বান্ধবী ছোটবেলা থেকে নিজেদের সমস্ত ছোট খাটো জিনিসপত্র, মনের কথা সমস্ত কিছু শেয়ার করে। তো প্রথমে আমি কিছু কথা আমি ঘটনা সম্পর্কিত বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো যেই দিদির জীবনের ঘটনা, তো তিনি ছোটবেলা থেকে খুবই সাদাসিধে সরল মনের একজন মানুষ ছিলেন। এই দিদি হচ্ছে ছোট, আর তার 2 বড় বড় দাদা রয়েছে, আর বাড়িতে বাবা, মা, ঠাকুমা, দাদু, যেরকম আর কি একটা ফুল ফ্যামিলি হয় সেরকমই। এবার ছোটবেলা থেকেই 2 যেহেতু মাথার উপরে দাদা ছিল, তো দিদিকে সবসময় আর কি বলতো, কোনো কিছু নিয়ে কোনো ছোটবেলা থেকে প্রেশার দিত না। তো বলতো যে তুই পড়াশুনো কর, যতদূর অবধি তোর পড়াশুনো করার ইচ্ছে হবে তুই পড়। এবং আলটিমেটলি ওকে ছোটোবেলাতেই বলে দেওয়া হয় যে আলটিমেটলি তো তোমার বিয়েই হয়ে যাবে, তো তোমাকে চাকরি বাকরি করতে হবে, তোমাকে কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে হবে, পড়াশুনো সেরকম করতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। তোমার 2 দাদা রয়েছে, তোমার বাবা যথেষ্ট পয়সা রাখে, তো তোমার বিয়ে আমরা খুব ভালোভাবে দেব এবং তোমাকে আমরা বিয়েতে যা গয়নাপাতি, যা জিনিসপত্র দেব সেটা তোমার স্ত্রীধন হিসেবে যথেষ্ট বেশি। তো তোমাকে জীবনে অত বেশি কষ্ট করে পড়াশুনো করা, মাথা খাটিয়ে পড়াশুনো করা, চাকরি করে, এগুলো তোমার করার কোনো দরকার নেই। এবং দিদি এই কথাগুলো তার বান্ধবীকে কিন্তু মাঝে মধ্যেই বলতো। এবং আমাকে আজকে যিনি ইমেলটা পাঠিয়েছেন সেই বান্ধবী আবার একদম উল্টো। সেই ছোটোবেলা থেকে পড়াশুনো করেছে, একটু বড় হয়েছে, তখন সে বুঝতে শিখেছে, তখন সে মনে করেছে যে না, আমাকে নিজের পায়ে জীবনে দাঁড়াতে হবে, ছোটোখাটো হলেও একটা কিছু নিজের ছোট, খুব সামান্য যদি সেখান থেকেও ইনকাম হয় আমি সেটুকু নিজে করব, এরকম ভাবনা চিন্তা। কিন্তু এই যে তার বান্ধবীর, যার ঘটনা আমি বলছি আর কি, যার জীবনের ঘটনা, সেই দিদি পুরো অপোজিট একদম মেন্টালিটির দিক থেকে, কিন্তু দুজনে ভীষণ ভালো বান্ধবী। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি লিখেছেন যে ছোটবেলা থেকে ওকে এরকম
মানে এটা মন মানসিকতা নিয়ে আমি ওকে বড় হতে দেখেছি। আর এক দুবার উনি বোঝানোর চেষ্টা করেছিল ওই দিদিকে যে না তুই তো পড়াশুনো করছিস, তুই তো পড়াশোনায় খারাপ নোস, তাহলে কেন তুই চেষ্টা করবি না চাকরি বাকরির। তো বলেছে না রে, আমি মানে ঘর সংসার করব, বিয়ে করব, এটাই আমার জীবনের শখ। তো উনি ভেবেছেন যে ঠিক আছে, সব মানুষই যে একই দিকে যাবে, একরকমভাবেই চিন্তা করবে তা তো নয়। তো যথাসময় বাড়ি থেকে সম্বন্ধ দেখে বেশ বড় করে ধুমধাম করে প্রচুর সোনার জিনিস দিয়ে, আরও ঘরে যা যা জিনিসপত্র বিয়েতে দেয় অনেকেই, তো সেরকম করে দিয়ে থুয়ে একটা ভালো পরিবারে, সচ্ছল পরিবারে এই দিদির বিয়ে হয়ে যায়। এবং যেহেতু আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন সে তার বেস্ট ফ্রেন্ড, তো সেও প্রথম থেকে শেষ অবধি বিয়েতে ছিল, তো দেখেছে সত্যি খুব বড় করে বিয়ে হয়েছে। এবং যে বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়িটাও কিন্তু যথেষ্ট সম্ভ্রান্ত একটা বাড়ি। ভালো কথা। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে এই দিদি তো মানে ছোটোবেলা থেকেই সেভাবেই নিজেকে প্রিপেয়ার করেছে, বাড়ির লোকও সেভাবেই বলেছে। তো উনিও মানে সংসার জীবন শুরু করেন, নিজের মতো করে সংসার গুছিয়ে নেওয়া, সংসারের খুঁটিনাটি দেখে রাখা। কিন্তু ওনার যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়িও যথেষ্ট বড় লোক ছিল, কাজের লোক ছিল, রান্নার লোক ছিল, ফলে এই দিদিকেও যে খুব বেশি কিছু করতে হতো সংসারে তা কিন্তু নয়। এবার যতটুকু মানে আজকের ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি যতটুকু তার বান্ধবীর মুখে শুনেছিলেন যে বিয়ের পরে ওই দিদির যে শাশুড়ি ছিল সে শাশুড়ি বলেছে যে দেখো আমাদের মানে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, আমরা যথেষ্ট সচ্ছল, আমাদের মানে একটা আভিজাত্য আছে, তো তোমার রান্না বাড়ি করা বা তোমার ধরো কিছু একটা ইচ্ছে হলো তুমি করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে নিয়ম করে রান্না করতে হবে, নিয়ম করে ঘরের কাজ করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি শুধু তোমার নিজের ঘরটুকু গুছিয়ে রাখবে, সংসারের খুঁটিনাটিগুলো দেখে রাখবে, এটুকুই। তোমাকেও কোনো কিছুর কোনো দায়িত্ব সেইভাবে নিতে হবে, তোমার কাঁধে চাপ পড়বে, এরকম আমরা কিছু তোমাকে বলছি না। যখন সময় সুযোগ হবে তখন তোমাকে বলবো, তখন তুমি দায়িত্ব নেবে। এবারে ওই দিদির হাজব্যান্ডের ব্যাপারে একটুখানি বলি। দিদির হাজব্যান্ড কিন্তু বেশ ভালোই ছিলেন, বউয়ের সাথে ভালো ব্যবহার করতেন, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতেন। এবং দিদি যেহেতু খুব সহজ সরল একজন মেয়ে ছিলেন, তো আর বিয়েও হয়ে গেছে 20 বছর বয়সে, তো দিদি খুব আনন্দে মজা করে কিন্তু সংসার করেন। এবং এইভাবে যখন 1-1.5 বছরটা কেটে যায়, প্রায় ওই 1 বছর 3-4 মাস হবে, তো দিদি বুঝতে পারে আস্তে আস্তে, মানে প্রথম 1-1.5 বছর বুঝতে না পারলেও তারপর থেকে আস্তে আস্তে উনি বুঝতে পারেন যে বাড়িতে ওনাকে সবাই ভালোবাসে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দিদিকে সবাই ভালোবাসলেও, তার কেয়ার করলেও, দিদিকে বাদ রেখে পরিবারের যে বাকি যারা সদস্য ছিল তারা কিন্তু অনেক সময় নিজেদের মধ্যে বেশ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করত। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই আলোচনার মধ্যে কিন্তু দিদিকে কেউ ডাকতো না। মানে হয়তো ওনার হাজবেন্ড, ওনার শ্বশুর শাশুড়ি, ওনার এক ননদ, সে বিবাহিত কিন্তু কাছাকাছি বিয়ে হয়েছিল, সে মাঝে মধ্যে আসা যাওয়ার মধ্যে থাকতো, তো তারা খুব হয়তো ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করছে, দিদিকে কিন্তু সেই বিষয়ে একেবারেই ইনক্লুড করা হতো না। এবার বিয়ের প্রথম যখন দিদি ওই বাড়িতে বিয়ে হয়ে নতুন যায় তখন না উনি এই বিষয়গুলোকে অতটা গুরুত্ব দিতেন না। এবার কখনো কখনো দিদি তার সেই প্রিয় বান্ধবীর সাথে হয়তো কথা হচ্ছে, তাকে হয়তো কিছু কথা জানিয়েছে, তো সেই বান্ধবী একদিন বলে যে তুই তো এই বাড়ির বউ, তো তুইও সেই আলোচনার মধ্যে কেন যাস না। তো দিদি যেহেতু খুব সাদাসিধে ছিল, সে ভাবতো যে দেখ আমার তো সংসার ঠিকঠাকই চলছে, আর আমি বাড়িতে নতুন বিয়ে হয়ে এসেছি, সব বিষয়ে যে আমি জানি তাও নয়, আর শুধু শুধু যেচে পড়ে কে সব বেশি কথাবার্তা, ওসবের মধ্যে কি যাব আমি, যদি আমাকে কিছু বলার হওয়া নিশ্চয়ই আমায় বলবে। এবার এই করে করে দিদি কিন্তু 1.5 বছরটা কাটিয়ে দেয়। কিন্তু 1.5 বছর কেটে যাওয়ার পরে হঠাৎই একটা সময় দিদির মনে হতে থাকে যে এবার ব্যাপারটা মানে আমার বিয়ে হয়েছে 1-1.5 বছর হয়ে গেছে, আমি মোটামুটি পরিবারের সবাইকে চিনি জানি, তো এরা যে আলোচনা করে মাঝে মধ্যে, আমাকে অন্য ঘরে পাঠিয়ে দেয় বা আমাকে তখন কোনো কাজের কথা বলে সরিয়ে দেয়, এটা কেন? এবং আরও দিদির খারাপ লাগে যে দিদি যখন এটা নিয়ে ওনার হাজব্যান্ডকে বলতে যায়, ওনার হাজব্যান্ড কিন্তু এক কথায় বলে যে দেখো সব বিষয়ে আমাদের এই পারিবারিক সব বিষয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, যে বিষয়টা তোমাকে ডাকা হচ্ছে না বা যে বিষয়ে তোমাকে
সংযোগ করা হচ্ছে না, তুমি এটুকু জেনে রাখবে যে সেই বিষয়টা তোমার না জানলেও চলবে। এইবারে এই দিদি যখন এই কথাটা শুনলেন, ওনার না খুব খারাপ লাগে, কোথাও একটা ওনার খুব খারাপ লাগা কাজ করে এবং ভাবে যে আমি সংসারের জন্য যথেষ্ট করি এবং আমি আরও বেশি করতে চাই, আমাকে করতে দেওয়া হয় না সেটা, সেই জন্য আমি হয়তো সব কাজকর্ম করি না। কিন্তু তার মানে কি এটা যে ওরাই সবসময় ঠিক করবে যে আমি কি জানবো কি না জানবো? এটা দিদির একটু খারাপ লাগে, কিন্তু দিদি তার হাজবেন্ডকে কিছু বলে না। এবার উনি একদিন ভাবলো যে ঠিক আছে, আমি একদিন আমার শাশুড়ির সাথে এ বিষয়ে কথা বলবো। তো দিদি শাশুড়িকে সরাসরি তো বলতে পারছে না, এমনি আকার ইঙ্গিতে কথার মাঝে বোঝানোর চেষ্টা করছে যে আমি তো এই বাড়ির বউ, 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছি, এবার আমি সব বিষয়ে কেন জানতে পারি না বা সব বিষয়ে আমাকে কেন বলা হয় না। তো ওনার শাশুড়িও তখন সরাসরি ওনাকে বলে দেয় যে দেখো, এটা আমাদের পরিবারের কিছু ব্যাপার আছে যেগুলো তুমি জানো না বা সেগুলো নিয়ে তোমার জানার কোনো প্রয়োজনও নেই। তুমি বাড়ির বউ, নিজের মতো থাকো, তোমার তো কোনো খাওয়া পড়া কোনো কিছুর তো অসুবিধে হচ্ছে না, তোমাকে এইসব বিষয় নিয়ে ভাবতে হবে না। তো দিদি ভাবলো যে মানে এটা আবার কীরকম ব্যাপার, মানে বরকে বললো সেও এক কথা, শাশুড়িকে বললো সেও একই কথা। যাই হোক, এবার উনি আর কথা বাড়ালেন না এবং নিজের মতো করে উনি আবার নিজের মতো আর কি থাকা শুরু করলেন। কিন্তু মাঝে মধ্যেই ওনার মনে হওয়া শুরু হলো যে কিছু একটা ব্যাপার কি সত্যি আছে। আবার কখনো কখনো মনে হতো যে উনি হয়তো একটু বেশি ভেবে ফেলছে, হয়তো সামান্য কিছু ব্যাপার, হয়তো ওদের পরিবারের কোনো ঝগড়া অশান্তি কারোর সাথে হয়তো ছিল, সেসব নিয়ে হয়তো কোনো কথা, তাই হয়তো আমাকে বলতে চাইছে না, আমাকে জানাতে চাইছে না। তিনি ভাবলো যে ঠিক আছে, ব্যাপারটা নিয়ে আমার এত বেশি মাথা ব্যথা হওয়ারও কোনো কারণ নেই, ছেড়ে দিই, আর ভাবার আমার দরকার নেই। তো দিদিও নিজের মতো সময় কাটাতে থাকে। এইবারে একদিন যেটা হলো, হঠাৎই একদিন ওই দিদি স্বপ্ন দেখছেন যে উনি একটা জায়গায় রয়েছেন, সেখানে উনি একাই রয়েছেন এবং ওনার সামনে একজন জটাধারী কোনো বয়স্ক মানুষ, মানে প্রচুর বয়স, তার হয়তো বয়স 100 ছাড়িয়ে গেছে, এরকম কোনো একজন ব্যক্তি ওনার ঠিক অপোজিটে বসে রয়েছেন এবং জায়গাটা নির্জন। সেখানে এই দিদি আর ওই জটাধারী বয়স্ক লোকটি ছাড়া আর কেউ নেই এবং ওনাকে বলছে যে তুই যে বাড়িতে বিয়ে হয়ে গেছিস, তুই যে বাড়ির বউ, সেই বাড়িটা কিন্তু একটা অভিশপ্ত বাড়ি এবং এই বাড়িতে তুই কিন্তু সহজে সুখে শান্তিতে সংসার করতে পারবি না, খুব বেশি দিন টানা করতে পারবি না। এবং এই দিদি স্বপ্নের মধ্যেই দেখছেন যে যে বয়স্ক বৃদ্ধ সাধক টাইপের লোকটি ওনাকে এরকম কথা বলছে, তাকে উনি বারবার জিজ্ঞেস করছে যে আপনি কে, আমি তো আপনাকে চিনি না। এবার উনি না মানে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, শুধু বারবার ওই একই কথা এই দিদিকে বলে চলেছে এবং উনি ভীষণ রকমভাবে নার্ভাস হয়ে যাচ্ছেন, বারবার জিজ্ঞেস করছে আপনি কে, আপনি কেন আমাকে কথা বলছেন। উনি কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না এবং স্বপ্নের মধ্যেই উনি দেখতে পেলেন যে ওই লোকটি কীরকম যেন অদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা যখন উনি দেখলেন, দেখার কিছুক্ষণের মধ্যে ওনার কিন্তু ঘুমটা ভেঙে যায় এবং উনি চমকে গিয়ে উঠে পড়েন। যখন উনি উঠে পড়লেন, উনি উঠে দেখছেন যে ভোর হয়ে গেছে। এবার ওনার খুবই অস্বস্তি লাগে এরকম একটা স্বপ্ন দেখে এবং উনি ভেবে পেলেন না যে হঠাৎ করে কেন উনি এইরকম একটা স্বপ্ন দেখে বসলেন। যাই হোক, ঘুম ভেঙে গেল, ভোরও হয়ে গেছিল, তো উনি উঠে পড়েন। উঠে পড়ে নানান কাজকর্ম সংসারে করতে থাকেন এবং যত বেলা বাড়ে দেখবেন মানুষের ক্ষেত্রে এটা হয় যে অনেক সময় আমরা অনেক কিছু স্বপ্নে দেখি, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আমাদের সকালবেলা উঠে আমরা সেভাবে মনে করতে পারি না, অথবা যদি মনে করিও সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে মনে থাকে না। তো দিদির ক্ষেত্রেও সেই ব্যাপারটাই হলো। এইবারে পরের দিন রাতের বেলা যখন উনি শুয়েছেন, ওনার না কিরকম একটা অস্বস্তি লাগা শুরু হয়, মানে শুয়ে ঘুমিয়েও পড়েছিলেন, কিন্তু তার কিছুক্ষণ পর থেকে ওনার একটা অদ্ভুত অস্বস্তি অনুভব শুরু হয় এবং কেন জানি না ওনার সেই রাত থেকেই অদ্ভুত একটা ভয় লাগা শুরু হলো,
একটা অদ্ভুত ভয় ভীতি ওনার মনের মধ্যে চেপে বসলো। এবার এই অদ্ভুত ভয় ভীতির কিন্তু কোনো কারণ ছিল না, কারণ ওনার সাথে কিছু এমন হঠাৎ করে ঘটেনি যেটা থেকে উনি ভয় পেয়ে যাবেন বা উনি ভীত সন্ত্রস্ত অনুভব করবেন, সেরকম কিছুই নয়। বাড়িতেও সব কিছু ঠিকঠাকই চলছে। এবার ওনার এই যে ভয় ভীতি, সেটা না উনি কাউকে বলতে পারলেন না। যাই হোক, সেদিন রাতেও কিন্তু একদম ওই সেম স্বপ্নটা উনি দেখলেন। উনি ঘুমিয়ে রয়েছেন, ঘুমোতে ঘুমোতে উনি হঠাৎ করেই দেখছেন যেটা নির্জন জায়গায় উনি বসে আছেন এবং ওনার অপোজিটে একজন জটাধারী অনেক বয়স্ক একজন ব্যক্তি, এবং সে ওনাকে সেই কথাই বলছে যে এই সংসারে তুই কোনো দিন একটানা সুখে শান্তিতে সংসার করতে পারবি না। এবং আবারও এই দিদি বারবার জিজ্ঞেস করছে যে কেন পারবো না, আপনি কে, আমি তো আপনাকে চিনি না, আর এ কথা আপনি বারবার বলছেনই বা কেন। তো তখন নাকি ওই সাধক টাইপের লোকটি বলে যে আস্তে আস্তে তোর জীবনে তুই সব জানতে পারবি, সব বুঝতে পারবি, এবং তোর জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। এবং এই যে পরিবারে তোর বিয়ে হয়েছে, এই পরিবারে কিন্তু একটা অভিশাপ আছে। এবার আবারও কিন্তু দিদি চমকে যায় এবং চমকে গিয়ে ঘুম থেকে উঠে পড়েন ধরপড়িয়ে। এবং সেদিন কিন্তু তখনও ভোর হয়নি, অন্ধকারই রয়েছে। এবার এরকম একটা স্বপ্ন দেখার পরে বুঝতেই পারছেন কারুরই মন মেজাজ ভালো থাকে না। তো উনি বিছানা থেকে উঠে গেছেন। তো ওনার শ্বশুর বাড়িতে একটা বড় ঝুল বারান্দা রয়েছে, এবং ঝুল বারান্দার সামনের দিকে বেশ কিছুটা বাগান এরিয়া রয়েছে, তারপরে রাস্তা শুরু, মেন গেট। এবার একটু জল খেয়ে উনি একটু বারান্দায় দাঁড়ান, এবং উনি মনে মনে ভাবছে যে আমি এরকম কেন স্বপ্ন দেখছি। আর ওই স্বপ্নটা দেখার পর থেকেই ওনার মনের মধ্যে একটা অদ্ভুত ভয়, একটা সন্ত্রস্ত ভাব, একটা প্রবল চিন্তা এবং অনেক প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে, যেটার উত্তর উনি পাচ্ছেন না। তো উনি তখন ভাবলেন যে না, অনেক দিন তো এভাবে টানা ঘরেই রয়েছে, আর উনি যেহেতু কোনো বাইরের কাজের সাথে যুক্ত ছিলেন না বা এমনিও বাজার দোকান কিছুই উনি করতেন না, উনি ভাবলেন যে না, কালকে ছুটির দিন আছে, কালকে একটুখানি আমি বরকে বলবো আমাকে একটুখানি অ্যাটলিস্ট বাজারে নিয়ে যেতে আমাকে বেরোয়। কারণ এরকম স্বপ্ন টপ্ন দেখেন ওনার মন মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। এবার এই সমস্ত জিনিসপত্র যখন উনি মনের মধ্যে চিন্তা করছেন, হঠাৎ করেই ওনার চোখ যায় ওনাদের বাড়িতে একটা জবা গাছ ছিল, শ্বশুরবাড়িতে। তো সেই জবা গাছ বুঝতেই পারছেন বিশাল বড় তো আর হয় না। তো উনি স্পষ্ট দেখেন ওই জবা গাছের কাছে কেউ একজন জটাধারী মানুষ, যাকে ঠিক উনি স্বপ্নে দেখেছেন, একদম সেম টু সেম এরকম একজন মানুষ জবা গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে। যেটা দেখে না এক ঝলকের জন্য উনি হতভম্ব হয়ে যান। যে তখন প্রায় 3:30 মতো বাজে, এবং ওনাদের যে পাঁচিল দেওয়া যে বড় গেট শ্বশুরবাড়ির, সেটা কিন্তু যথেষ্ট বড় গেট। এরকম নয় যে ছোট গেট ফট করে কেউ ঢুকে আসবে। আর ওরকম জটাধারী, ওরকম সাধু বেশে কেউ এসে ফট করে রাতের বেলা, ওরকম ভোর রাতে 3:30-র সময় জবা গাছের নিচে দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। তো উনি দেখে কিছুক্ষণের জন্য পুরো হয়ে যান, এবং তারপরে একটু ধাতস্থ হয়ে যখন উনি আরেকটু এগিয়ে গেছে, একদম গ্রিল থেকে মুখ বার করে দেখার চেষ্টা করছেন, তখন উনি দেখতে পেলেন যে মুহূর্তের মধ্যে ওই জটাধারী সাধু টাইপ যাকে উনি দেখছিলেন, সে পুরো হাওয়া হয়ে গেছে, একদম হাওয়ায় মিলিয়ে গেছে, সেখানে কেউ নেই। এবার উনি না খুব চমকে যান। উনি ভাবলেন যে আরে, আমি কি এত ভুল দেখলাম। এবার দেখুন, উনি সদ্য স্বপ্নটা দেখে ধরপড়িয়ে উঠেছেন। উনি নিজে এমনিতেই ঘাবড়ে ছিলেন, একটু টেন্স ছিলেন, ভয় পেয়েছিলেন। তো এবারে ভাবলেন যে তাহলে আমারই দেখার ভুল হবে, আমি যেটা স্বপ্নে দেখেছিলাম আমি বাস্তবেও তাহলে সেরকমই কিছু দেখছি, এটা আমার মনের কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু তারপরেও নিজের মনের শান্তির জন্য উনি ওখানে কিন্তু আরও 5-6 মিনিট দাঁড়িয়েছিলেন। কিন্তু 5-6 মিনিট দাঁড়িয়ে থাকলেও উনি আর কিন্তু ওই লোকটিকে দেখতে পেলেন না। যাই হোক, তারপরে এসে উনি শুয়ে পড়লেন, কিন্তু আর ওনার যথারীতি ঘুম হলো না। এবং সকালবেলা যখন হয়েছে, তো সকালবেলা উনি উঠে ঘরের যা ওনার টুকটাক নিজস্ব কাজকর্ম থাকে সেগুলো করে
উনি ওনার বরকে বললেন যে তুমি তো বাজারেই যাচ্ছ, সেদিন ছুটির দিন ছিল, তো আমাকে একটু নিয়ে চলো। তো ওনার বর বলছে তুমি বাজারে কেন যাবে, তোমার যদি যেতে হয় তাহলে চলো, দুপুরবেলা খেয়ে দিয়ে কোথাও একটা বেরোনো যাবে। বলছে যে ঠিক আছে, সেটা না হয় বেরোবো, কিন্তু আমার আজকে একদম ভাল লাগছে না ঘরে, তো একটু চলো। তো ওনার বর বলছেন যে ঠিক আছে, যেতে যখন তুমি চাইছো তাহলে চলো, আমার তো কোনো অসুবিধে নেই। তো এই বলার পরে উনি বললেন যে তুমি কখন বাজারে বেরোবে বলো, আমি রেডি হয়ে থাকবো। বললো ঠিক আছে, অমুক টাইমে বেরোবো। এইবারে দুজনে নির্দিষ্ট সময় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওনাদের বাড়ির কাছে একটা বাজার ছিল, তো রবিবারে বা এরকম কোনো ছুটির দিনে বাজার করতে হলে ওনারা একটু দূরের বাজারটায় যেতেন, যেটা ওই আর কি টোটো করে একটু যেতে হতো। তো ওনার বর বলেন যে ঠিক আছে চলো, ওইটা বড় বাজার আছে, ওখান থেকে আমরা বাজার করব, তো ওই বাজারেই আমরা যাব। তো দিদিও বললেন ঠিক আছে, এবং নির্দিষ্ট সময় ওনারা দুজনে বাড়ি থেকে ওই বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও গেলেন। এইবারে ওনারা বাজারে তো গেলেন, যাওয়ার পরে টুকটাক বাজার করছেন, এবং ওখানে সবজি বাজার যতটা বড় ঠিক ততটাই মাছের বাজারটাও বেশ বড়। এবার মাছের বাজারে উনি তো ওইভাবে বাজার দোকানে তো খুব একটা যেতেন না, তো ওনার না বেশ ভালো লাগে গিয়ে, এবং যেহেতু মনটা ওনার খুব ভারী ছিল, উনি 2-3 দিন ধরে খুব স্ট্রেস ছিলেন, তো ওখানে গিয়ে বেশ ওনার একটা বেশ ভালো ফিলিংস হয়। এবং উনি মাছ দেখছেন এবং ওনার হাজবেন্ড একটু দূরে গিয়ে বলছে যে তুমি এই জায়গাটা দেখো, যদি তোমার কিছু পছন্দ হয় আমি এই সামনে থেকে এক জায়গা থেকে মাছটা একটু কাটিয়ে নিই। তো উনি সেটা করছেন। এবার এমন সময় হঠাৎই একটা বুড়ি ঠাকুমা এসে ওখানে দাঁড়ায় ওই দিদির পাশে, এবং দিদি দেখছে যে একদম অশীতিপর বৃদ্ধা বলতে যা বোঝায় একদমই সেরকম। ওনার হাতে একটা ছোট্ট থলে, তার মধ্যে বোঝা যাচ্ছে খুব সামান্য কিছু বাজার রয়েছে, সবজি বাজার, এবং ওখানটায় এসে উনি দাঁড়িয়েছেন, এবং যেহেতু খুব বয়স্কা নুজো দেহ হয়ে গেছে, উনি না পাশে বড় বড় লম্বা লম্বা লোকেরা দাঁড়িয়ে রয়েছে, উনি ঠিক নাগাল পাচ্ছে না। তো এই দিদি জিজ্ঞেস করে বলছে যে আপনি কিছু বলবেন, আপনার কিছু লাগবে, আমি তাহলে সামনে কথা বলছি। তো উনি বলছেন না, আজকে আর কিছু নেব না, যা সবজি নিয়েছি। আসলে এখানে একজন আমাকে একটু সাহায্য করে, ওই সামনে রিক্সা স্ট্যান্ড আছে, তো ওকেই ভাবছি আমি একটু ডাকবো, একটু ধরবে, আমি রিক্সায় উঠবো, তো সেই জন্যই আমি এখানে এসেছি, আমি মাছ কিনবো না। এবার দিদি শুনে বলছেন যে এখানে কাকে ডাকছেন আপনি, কাকে ডাকবেন? তো বলছে আমি তো তাকে দেখতে পাচ্ছি না, এই বাজারেরই ছেলে, ও আমাকে মাঝে মধ্যে রিক্সায় তুলে দেয়, হয়তো আজকে কাজে ব্যস্ত আছে, অন্যদিকে আছে, বলে ওই বৃদ্ধা মহিলার নুজো দেহ, হাতে একটা লাঠি আর অন্য হাতে একটা থলে, উনি এগিয়ে যাচ্ছেন। এবার না এই দিদির খুব খারাপ লাগে ওনাকে দেখে, তো বলছে যে আচ্ছা আপনি কত দূর যাবেন? বলছে এই তো সামনে রিক্সা স্ট্যান্ড আছে, রিক্সা করে বাড়ি যাব। এবার ওরকম একটা অশীতিপর বৃদ্ধাকে দেখে যে কোনো মানুষেরই মন একটুখানি ইমোশনাল হয়ে যাবেই, যে মানুষটা এত কষ্ট করে বাজার করছে, আর দেখে বোঝা যাচ্ছে ওনার বয়স 90ও হতে পারে, 80-85 ঊর্ধ্বা তো বটেই, তার বেশিও হতে পারে। তো উনি বললেন যে ঠিক আছে, আপনি ওই থলিটা আমায় দিন, আমি আপনাকে রিক্সায় উঠতে সাহায্য করছি। এবারে ওনার বর, উনি যখন তাকাচ্ছে, দিদি তাকিয়ে দেখে যে ওনার বর সবে মাছটা কাটাচ্ছে, আর রিক্সা স্ট্যান্ডটা হচ্ছে রাস্তার ঠিক ওই পারে। এবার দিদি ভাবলেন যে এটা তো 2 মিনিটের কাজ, মাছ কাটাতে সময় লাগবে। তো উনি মাছের বাজারে বেশ ভিড় ছিল, তো উনি ভাবলেন যে ঠিক আছে, বরকে আর বলার দরকার নেই, আমি বৃদ্ধা মহিলাকে জাস্ট রিক্সায় তুলে দিয়ে আমি আবার ওর কাছে চলে আসছি। এবার এই যে ব্যাপারটা অবধি কিন্তু দিদির সম্পূর্ণ সেন্স ছিল, উনি জানেন কখন কোথায় ওই ভদ্র মহিলার সাথে দেখা হয়েছিল, এবং ওনার এটাও মনে আছে যে উনি হাত থেকে থলিটা নিলেন, থলিটা নেওয়ার পরে উনি একটুখানি এগিয়ে গিয়ে রাস্তার ওপাশটা উনি হলেন ওই বৃদ্ধা মহিলার সাথে। এইবারের আমি ঠিক এরপরে কি হয়েছিল সেটা আমি পরে বলছি আপনাদের, কিন্তু এর পরের আমি তার কিছুক্ষণ পরের আমি সিচুয়েশনটা বলি। ওনার হাজবেন্ডের মাছ কেনা হয়ে গেছে, এবার হাজবেন্ড তো এদিকে চলে এসছে যেখানে ওনার স্ত্রী দাঁড়িয়েছিল, স্বাভাবিকভাবেই দিদিকে খুঁজছে, তো দেখছে দিদি কোথাও নেই।
এবার সবার কাছেই মোবাইল থাকে, ওনার হাজব্যান্ডও দিদিকে ফোন করে। মোবাইলে যখন ফোন করছে তখন 1-2 বার ফোনটা বেজে যায় এবং তারপরে ফোনটা সুইচ অফ হয়ে যায়। ওই বাজারের ওখানে টানা 1.5 ঘন্টা ওনার হাজব্যান্ড দিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও দিদিকে দেখতে পায় না। এবং যখন আশেপাশের লোককে জিজ্ঞেস করছে তখন তারা বলছে যে হ্যাঁ, এখানে একজন দাঁড়িয়েছিলেন, আর সেভাবে কিছু সে বলতে পারে না, কারণ সবাই বাজার করতে এসে সবার বাজারের দিকে মন, কে কোথায় কখন দাঁড়িয়েছিল, কিন্তু দিদিকে খেয়াল অনেকেই করেছিল। এবং এদের মধ্যে একজন বলে যে একটা বয়স্কা মহিলার সাথে উনি ওদিকটায় হাঁটতে গেছে। এইটুকু অব্দি লেটেস্ট ইনফরমেশন ওনার হাজবেন্ড পেয়েছিল। এবার ওই জায়গাতে তন্ন তন্ন করে খুঁজে, বারবার ফোন করে, কোনো কিছু করে কিন্তু দিদির কোনো খোঁজ পাওয়া গেল না। দিদির হাজবেন্ড শ্বশুর বাড়িতে, মানে ওনার নিজের বাড়িতে এলো, দিদির বাপের বাড়িতে খবর দেওয়া হলো, মানে এটা নিয়ে একটা বিস্তর ঝামেলা হলো যে একটা মানুষ বাজার থেকে সে কি করে উধাও হয়ে যেতে পারে। এবার দিদির হাজবেন্ড প্রথমে ভাবলো যে হয়তো বলছে যে কোনো বয়স্ক বৃদ্ধার সাথে ওনাকে দেখা গেছে, হয়তো তাকে কোনো রকমে হেল্প করতে গেছিলো দিদি। তো ওনার হাজবেন্ড ভাবে যে ঠিক আছে, হয়তো কোনো সমস্যায় পড়ে গেছে, তাকে হয়তো কোনো হসপিটালে ভর্তি করতে হয়েছে বা কিছু একটা হয়তো এরকম ঘটনা ঘটেছে, চলে আসবে। কারণ দিদি রাস্তাঘাট চেনে না তা তো নয়। দিদির ওখানে বিয়ে হয়েছে প্রায় 2 বছর, পুরো 2 বছর হলো, প্রায় 2 বছর। এবার দিদির কাছে আলাদা করে পার্সও ছিল, মোবাইল ছিল। এবার ওনার হাজবেন্ড ভাবছে যে ঠিক আছে, এক্ষুনি চলে আসবে। এই করে সারা দিন কেটে গেল, দিদি কিন্তু বাড়ি এলো না। দিদির বাপের বাড়ির লোকজন এলো, তারা প্রচুর খোঁজখবর করার চেষ্টা করলো। এটা নিয়ে মানে প্রশাসন লেভেলে মানে পুলিশকে জানানো হলো যে এরকম একজনকে পাওয়া যাচ্ছে না। সমস্ত কিছু হয়ে গেল এবং সবাই ভেবেছিল যে অ্যাটলিস্ট যাই হয়ে যাক, হয়তো দিদি একটা ফোন করবে, নিজের হাজব্যান্ডকে হোক বা বাড়িতে হোক, কাউকে একটা ফোন করে বলবে যে কিছু একটা সমস্যা হয়েছে বা কিছু। অদ্ভুতভাবে দিদির কিন্তু কোনো ফোনও এলো না এবং এই করে 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। এবার সবার মনেই একটা প্রশ্ন যে একটা জলজ্যান্ত মানুষ, সে বাজারে গেছে, তাকে শেষবারের মতো ওখানকার যারা লোকজন দেখেছে তারা বলেছে যে একটা বুড়ি মহিলার সাথে উল্টো দিকে হাঁটছিল। এবার একটা মানুষ হাঁটতে হাঁটতে কত দূর যেতে পারে, আর সে কেনই বা যাবে? প্রচুর খোঁজ খবর করা হলো, কিন্তু কোনোভাবেই দিদির কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কোথায় উনি আছেন, কি করছে না করছে, কিচ্ছু পাওয়া গেল না। ইভেন পুলিশের কাছে একটা নিখোঁজ ডায়েরি করা হয়, পুলিশও নিজের তরফ থেকে কিছু চেষ্টা করে, কিন্তু দিদির কোনো খোঁজ খবর এলো না। এবার বুঝতেই পারছেন যে এরকম একটা সিচুয়েশনে সবার মন মানসিক অবস্থা কীরকম হতে পারে। যথারীতি আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, দিদির যে বেস্ট ফ্রেন্ড, বান্ধবী, তার কাছেও খবরটা আসে এবং সে না খুব অবাক হয়ে যায়। উনি ইমেলে লিখেছেন যে আমার বান্ধবীর নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা আমার কাছে খুবই শকিং ছিল, কারণ এভাবে একটা মানে জলজ্যান্ত মানুষ নিজের এলাকার মধ্যে, এমন নয় যে ঘুরতে গিয়ে কোনো অজানা অচেনা নতুন জায়গায় হারিয়ে গেছে, এভাবে তো কোনো মানুষ হারাতে পারে না। যাই হোক, সবাই এক্সপেক্ট করছিল যে কিছু না কিছু খবর পাওয়া যাবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে সমস্ত খোঁজখবর করা হয় এবং যথারীতি কিন্তু কোনো খোঁজ আসে না। এবার যা হয় আর কি, আত্মীয় স্বজনের মধ্যে সবাই তো সমান হয় না। অনেকেই বলতে থাকে যে নিশ্চয়ই বউ আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, সে হয়তো কোথাও পালিয়ে গেছে। ওনার মানে ওই দিদির যে বাপের বাড়ির লোক, তাদেরকে বারবার বলা হয়, জিজ্ঞেস করা হয় এবং তারাও বলতে থাকে দেখুন আমরাও জানি না, আমরা যদি আমাদের মেয়ের খোঁজ পাই আমরা কেন বেকার বেকার দুশ্চিন্তা করতে যাব। আর আমাদের মেয়ে কখনোই আমাদের কাছে এরকম কথা বলেনি যে সে শ্বশুরবাড়িতে খারাপ আছে বা তার কোনো অসুবিধে হচ্ছে, তা আমরা এসব চিন্তাভাবনাই করিনি। কিন্তু যা হয় আর কি, কিছু মানুষজন থাকে যারা কিন্তু সবসময় নিন্দে করতে পছন্দ করে। কেউ কেউ বলতে থাকলো যে নিশ্চয়ই বউ ইচ্ছে করে কারোর সাথে পালিয়ে গেছে বা নিজে একা হয়তো কোথাও চলে গেছে। এবং অদ্ভুতভাবে 1 মাস কেটে গেল, ওনার কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া গেল না। প্রচুর খোঁজ করার চেষ্টা শুরু করলো এবং অনেকে ওনার হাজব্যান্ডকে বলেছিল যে দেখো তোমার বউ আর ফিরবে না, যদি ফেরার হতো তাহলে ফিরে যেত। কিন্তু ওনার স্বামী খুব ভালো মানুষ ছিলেন। ওনার কেন জানি না মনে হয়েছিল
যে কিছু একটা ব্যাপার আছে। এবং ওই যে আমি আপনাদেরকে ঘটনার শুরুতে বলছিলাম যে ওই দিদি বিয়ে কিছুদিন মানে 1-1.5 বছর পর থেকে উনি বুঝতে পারতেন যে বাড়িতে একটা চাপা কোনো কিছু নিয়ে উত্তেজনা আছে, একটা অশান্তি হয়তো আছে, কিন্তু সেই বিষয়ে দিদিকে দিদির শ্বশুর শাশুড়ি বা দিদির হাজবেন্ড কেউ কিন্তু কিছু কখনো বলেনি। আর প্রথম দিদি নিজেও এই বিষয়গুলোকে ইগনোর করতো, উনি নিজেও জানার চেষ্টা কোনোদিন করেননি। তারপরে যখন চেষ্টা করেছিলেন তখন ওনাকে সেভাবে কেউ কিছু বলেন। এইবারে আপনারা হয়তো ভাবছেন যে সেই বিষয়টার সাথে হঠাৎ করে দিদির এরকম চলে যাওয়াটা বা হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটার কোনো সম্পর্ক আছে কিনা। এবার আমি বলি হ্যাঁ, সম্পর্ক আছে, এবং সেটা কি সম্পর্ক সেটা এবার আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, এই অবধি তো শুনলেন দিদির স্বামী মানে রোজই প্রায় বিভিন্ন জায়গায় খোঁজখবর করতেন, পুলিশের কাছে গিয়ে যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল সেখানে গিয়ে উনি বসে থাকতেন যদি কোনো আপডেট পাওয়া যায়, কিন্তু উনি কিছু পেতেন না। আর এদিকে ওনারাও কিন্তু ওনাদের মতো করে একটা অন্য রকমের চেষ্টা চালাচ্ছিলেন। এবার সেই চেষ্টাটা কি ছিল সেটা আমি বলি আপনাদের। যেটা যিনি আজকের ইমেল পাঠিয়েছে তিনি লিখেছেন, ওই যে একজন সাধকের মতো কাউকে দিদি স্বপ্নে দেখেছিলেন পরপর 2 দিন, এবং ওনাদের বাড়ির সেই জবা গাছের নিচে ভোর রাতের দিকে উনি একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন একজন অঘরী সাধক, এবং সেই অঘরী যে সাধক তিনি কিন্তু আর 5টা সাধারণ সাধকের মতো সাধক নন। আর তার বয়সও কিন্তু প্রচুর মানে প্রচুর, 100-এর বেশি। এবার ওই যে দিদি স্বপ্নে দেখতেন যে ওনাকে কেউ স্বপ্নে বলতো যে তুই এই বাড়িতে মানে নিশ্চিন্তে সংসার করতে পারবি না, এই বাড়িতে একটা অভিশাপ আছে। এবার এই জিনিসটার সাথে সত্যি কি পরিবারের কোনো সম্পর্ক ছিল, বা সত্যি কি এই পরিবারে কোনোরকম কোনো অভিশাপ ছিল? এবার সেটা যদি বলতে হয় তাহলে আমাকে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে হবে। দিদির যে হাজবেন্ড তার এক জ্যাঠা ছিল, এবং ওই আমলে মানে ওই জেনারেশনে তারা না সবাই একই বাড়িতে থাকতো, মানে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল। এবার সেই যে জ্যাঠা ছিল সে নিজের জ্যাঠা নয়, অর্থাৎ তার দাদুর কোনো মানে দাদা তার ছেলে, এবং সেই ছেলে এবং তার বাবা মা এরা 3জনই কিন্তু প্রচণ্ড লোভী মানুষ ছিল। পরিবারের বাকি সবাই খুব ভালো হলেও ওনারা কিন্তু অন্যরকম ছিলেন। বিশেষত ওই জ্যাঠার বাবা এবং মা এনারা প্রচণ্ড লোভী ছিলেন, এবং যেহেতু নিজেরা এরকম লোভী ছিলেন সেহেতু কিন্তু তাদের ছেলেও কিন্তু সেরকমই স্বভাবটা পায়, এবং তারা নিজের ছেলের এক বিশাল বড়লোক বাড়িতে বিয়ে দেয় শুধুমাত্র পণ নেওয়ার জন্য। এবার এটা কিন্তু প্রথম বিয়ে ছিল তা নয়, এর আগেও কিন্তু ওনারা ওনাদের ছেলের অনেক অল্প বয়সে ওরকমই একটা বড়লোক বাড়িতে প্রচুর জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গয়না নিয়ে বিয়ে দিয়েছিল। এবং সেই বিয়েটা যখন হয় তখন কিন্তু সেই বাড়ি থেকে প্রচুর জিনিসপত্র দেয়। আর ওই জ্যাঠার বাবা মা যখন তার বিয়ে দিয়েছিল তারা পাত্রীপক্ষকে অনেক কিছু বাড়িয়ে বলেছিল যাতে তাদের মেয়েকে বিয়েটা দেয়, এবং যতটা বিষয় সম্পত্তি বাড়িয়ে বলেছিল ততটা আদৌ ছিল না। এবার সেই মেয়ে যখন বিয়ে হয়ে আসে প্রচুর বিষয় সম্পত্তি তারা মানে যৌতুক হিসেবে দিয়েছিল। সেই মেয়ে বিয়ে হয়ে এসে দেখছে যে না, বিয়ের আগে সে যেটা শুনেছে সেরকম কিছু নয়, মানে সম্ভ্রান্ত বড়লোক ঠিক আছে কিন্তু যতটা বলেছে ততটা নয়। সেটা নিয়ে একটা অশান্তি শুরু হয়, এবং যেহেতু মানে মানুষগুলোই বেসিক্যালি খুব লোভী ছিল তারা তখন ভাবে যে ঠিক আছে, এই মেয়ে তো চুপচাপ থাকছে না, এ তো অনেক কথা বলছে। তো ওরা কি করে, খুব চালাকি করে ওর সোনা গয়না জিনিসপত্র দামি যা ছিল সেগুলোকে কেড়ে নিয়ে ওরা বলতে থাকে যে তোমার বাড়ি থেকে নকল গয়না দিয়েছে। আসল সোনাদানা জিনিসগুলো তার মেয়েদের কাছে সরিয়ে রাখে, এবং নকল সোনাদানা দিয়ে যে বিয়ে দিয়েছে সেই অভিযোগটা করতে থাকে, যেটা পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন ছিল। এইবারে তারা কি করে, তারা এটা নিয়ে একটা বিশাল অশান্তি করে, এবং যেহেতু সেই মেয়ের বাড়ির লোক অনেক বড় লোক ছিল তারা ভাবছে যে আমাদের
মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে তো মেয়ে কোনোদিনই সুখী হবে না, এরকম অত্যাচারিতই হতে থাকবে। তারা কিন্তু তখন তাদের মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে চলে যায়। এবং যেহেতু তারা বিশাল বড়লোক ছিল এবং তাদের স্বর্ণের ব্যবসা ছিল, ফলে তাদের পক্ষে তারা ভাবলো যে ঠিক আছে, যা গেছে যাক, মেয়ে তো ঠিক আছে, মেয়েকে নিয়ে চলে আসি। এবং তখনকার দিনে এই ধরনের মানে বউকে তাড়িয়ে দেওয়া বা বউয়ের জিনিসপত্র নিয়ে নেওয়া, এগুলো নিয়ে অনেক বাড়িতেই কিন্তু অনেক ঝামেলা অশান্তি হতো। আর এখনকার দিনের মতো কিন্তু তখন মানে কিছু একটা হলেই যে পুলিশের দ্বারস্থ হবে বা আইনও তখন এতটা কড়াকড়ি ছিল না, ফলে তাদের বাড়ি থেকেও কিন্তু কোনোরকম কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তারা শুধু নিজেদের মেয়েকে নিয়ে চলে আসে। আর বুঝতেই পারছেন, ওনার হাজবেন্ডের জ্যাঠার আমলের কথা বলছে, এটা আজ থেকে বহু বছর আগের কথা। তখন সমাজ ব্যবস্থাটা অন্য ছিল। আর এরকমভাবে স্বামীর ঘর থেকে চলে আসা মানে এমনি সেটা মেয়েদের কাছে খুব একটা অসম্মানের ব্যাপার হিসেবেই পরিগণিত হতো। তো সেই জন্য তারাও আর বিশেষ কিছু করেনি। কিন্তু বাড়ির অন্যান্য যারা ছিল তারা না জানতো যে এরা খারাপ, কিন্তু ওই যে বিশেষ কিছু কারণের জন্য, যেহেতু ওদের একটা মানে যৌথ ব্যবসা ছিল, তারা না মানে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে কিন্তু এই বিষয়টাকে তাল দিতে হয়, মানে তারা কিন্তু সমর্থন করে। মনে মনে সবাই জানতো যে মেয়েটার সাথে অন্যায় হচ্ছে, ওর সোনা গয়না সমস্ত কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যে কথা বলছে, কিন্তু পারিবারিক স্বার্থ বজায় রাখতে তারা কিন্তু কেউই সামনে এসে সত্যি কথাটা বলে না। এবং বলা যেতে পারে সেই সময় বাড়ির প্রত্যেকেই মেয়েটার বিরুদ্ধেই কথা বলেছিল, জানতো যে সম্পূর্ণটাই ভিত্তিহীন বাজে কথা। তো সেই মেয়েটা তো দুঃখ পেয়ে চলে গেল। এর কিছুদিন পরে আবার সেই লোভী বাবা মা, মানে এই দিদির হাজবেন্ডের যে জ্যাঠা, তারা আবার বিয়ে দেয়। এবার যার সাথে বিয়ে দিয়েছিল সেই বাড়িও কিন্তু খুব অবস্থাপন্ন একটা ঘরের মেয়ে, এবং এক্ষেত্রেও তারা অনেক বাড়িয়ে বাড়িয়ে তাদের ব্যবসার কথা বলে, টাকা পয়সা বিষয় সম্পত্তির কথা অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে, যতটা ছিল না তার মানে যতটা ছিল তার থেকে অনেক বেশি বাড়িয়ে বলে। এবার বুঝতেই পারছেন যে সেই আমলে সবাই চাইতো যে মেয়ের একটা বড় বাড়িতে বিয়ে হোক, যেখানে তারাও একটা অবস্থাপন্ন ঘর, মেয়েও যার সাথে বিয়ে হচ্ছে সেটাও একটা অবস্থাপন্ন ঘর। তো সেই ভেবে কিন্তু সেই মেয়ের বাড়ির লোকও এই ফাঁদে ভুল করে পা দিয়ে ফেলে। তারাও প্রচুর টাকা পয়সা গয়নাগাটি দিয়ে বিয়ে দেয়। অবশ্যই প্রথম যে বউটা ছিল তাদের থেকে এরা বড়লোক ছিল না, তাদের থেকে একটু গরিবই ছিল, কিন্তু তারপরেও তারা তাদের সাধ্যমতো প্রচুর গয়নাগাটি দিয়ে বিয়ে দিয়েছিল। এবার এই যে মেয়ে ছিল সেই মেয়ের কাকা ছিলেন একজন সাধক। তিনি তখন সবে সাধনা শুরু করেছিলেন। তিনি সাধক মানুষ ছিলেন, বাড়িতে কারোর সাথে কোনো যোগাযোগ সেবার্থে, যেহেতু সাধক মানুষদের সংসার ত্যাগী হতে হয়, তো ওই কাকাও সংসার ত্যাগী ছিলেন। কিন্তু উনি ওনার দাদার এই মেয়েকে খুব ভালোবাসতেন। মানে উনি যেহেতু পুজো আর্চা মাতৃপূজা করতেন, তো এই মেয়েটিকেও কিন্তু একদম মানে মাতৃজ্ঞানে পুজোর মতো ভালোবাসতেন। এবারে যা হয়, যারা দেখবেন লোভী হয়, খারাপ মানুষ হয়, তাদের না স্বভাবটা কখনোই পরিবর্তন হয় না। যেহেতু আগের ঘটনাটায় ওরা খুব সহজেই ওই বউটিকে তাড়িয়ে দিয়ে তার জিনিসপত্র টাকা পয়সা নিয়ে নিয়েছিল, তো ওদের সাহসটা এবং ওদের যে কনফিডেন্স সেটা অনেক বেড়ে গেছিল। এবার এই বউটিকে বিয়ে দিয়েছিল জিনিসপত্র সব কিছু দিয়ে ঠিকই, কিন্তু সেটা ওই আগের বিয়েতে বউ যা জিনিস এনেছিল তার থেকে অনেকটাই কম। এবার ওরা বিয়ে তো করিয়ে নেয়, কিছুদিন পর থেকে ওদের কিন্তু আবার অশান্তি শুরু হয়। ওদের মনে হতে থাকে যে বউয়ের বাপের বাড়ি থেকে ভালো গয়না দেয়নি, ভারী গয়না দেয়নি, এটা নিয়ে টুকটাক করে কিন্তু অশান্তি শুরু হতে থাকে। এবার বাপের বাড়ির লোক, বউয়ের বাপের বাড়ির লোক এসে মিটমাট করে দেয়, বা তারা হয়তো একটা দুটো গয়নাগাটি দিয়ে গেল। কিন্তু লোভী মানুষের লোভ আস্তে আস্তে বাড়তে থাকে। তারা কিন্তু সেই জিনিসে প্রথম সন্তুষ্ট হলেও পরের দিকে কিন্তু আর সন্তুষ্ট হতো না। আর ওই যে বললাম যে সবাই জানতো পরিবারে যে এরা বাজে, এরা লোভী, এরা ইচ্ছাকৃতভাবে বউকে কষ্ট দেয়। ওই বললাম পারিবারিক স্বার্থ বজায় রাখার জন্য, বা ওরা সমাজে ওদের একটা জায়গা ছিল,
তো সেই জন্য না ওরা কেউ সরাসরি প্রতিবাদ করতো না। এবারে এরকম মাঝে মধ্যে অশান্তি চলতে থাকে এবং একদিন অশান্তি এত বেশি হয় যে ওরা মেয়েটাকে কিছুটা মানে মারধর করে, ধাক্কাধাক্কি করে। এবার এই খবর গিয়ে মেয়েটির বাপের বাড়িতে পৌঁছয়, বাপের বাড়ির লোকজন আসে। এবার ওই যে বললাম যে ওই বউটির যে কাকা ছিল তিনি কিন্তু মেয়েটিকে ভীষণ ভালোবাসতেন। সংসার ত্যাগী সন্ন্যাসী হলেও তাদের মনে তো ভালোবাসার ব্যাপারটা থাকে, খুব স্নেহ করতেন ছোট থেকে। তো তিনি একদিন আসেন, তিনিও খবর পেয়ে তিনি আসেন। এবার তিনি সংসারের জটা জালে জড়াতে চায় না, সে যতই নিজেকে আলাদা করে রাখুক না কেন। যখন এত প্রিয় মানুষ, মানে মানুষের যখন ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ যখন কষ্টে থাকে তখন কিন্তু তাদেরও কষ্ট হয়। উনি আসেন এবং আসার পরে উনি বুঝতে পারেন যে এই ফ্যামিলিটা একদমই ভালো নয়, বিশেষত মানে ওনার মেয়েটির যে বর এবং তার বাবা মা। তো সে তখন বলেছিল, মানে তখন একটা এমন পরিস্থিতি হয়ে গেছে ঝগড়া ঝামেলা অশান্তিতে, ওরা বলে দেয় যে আমরা আর এই মেয়ের সাথে আমাদের ছেলে সংসার করাবোই না, তোমরা তোমাদের মেয়েকে নিয়ে চলে যাও। তখনকার দিনে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি হতো, কারণ আইন এত বেশি কড়াকড়ি ছিল না। তো মেয়েটির বাবা মা তো হাতে পায়ে ধরতে থাকে, কিন্তু ওই যে কাকা ছিল যিনি তখন সবে সাধনা করছেন, সে তখন সবে আর কি বিভিন্ন রকমের সাধ্য সাধনার মধ্য দিয়ে যাচ্ছে, তিনি তখন খুব রেগে যায়। তিনি বলেন যে তোমরা যেটা করছো, তোমরা জানো তোমরা কি করছো? তোমরা অলরেডি একটা পাপ করেছো। আবার তোমরা একটা বাচ্চা মেয়ে যে একটা স্বপ্ন নিয়ে এসেছিল এই বাড়িতে বিয়ে করবে বলে, বাবা মা কত কষ্ট করে জিনিসপত্র দিয়েছে, তোমরা তাকে এভাবে ঠকিয়ে সংসার থেকে তাড়িয়ে দিচ্ছ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে মেয়েটির সাথে বিয়ে দিয়েছিল এদেরকে কিন্তু বলেনি যে তাদের ছেলের আগে একবার বিয়ে হয়েছে। এবার এই উনি তো যেহেতু অঘরী মানুষ ছিলেন, তিনি তন্ত্র সাধনা ভজনা এসবের মধ্যেই থাকতেন, তো তিনি না বুঝে গেছিলেন যে এই ব্যাপারটা হয়েছে। তো উনি বললেন যে আমি সংসার ত্যাগী মানুষ, আমি ওর শুধু বিয়ের খবরটুকু শুনেছিলাম, কিন্তু আমি এটা নিয়ে এতটা বেশি ভাবিনি। কিন্তু আমি যখন দেখছি যে আমার কন্যা সমা ও এতটা খারাপ আছে, তাই আমি ছুটে এসেছি। এবং আসার পর আমি বুঝতে পারছি যে তোমরা কত খারাপ কাজ করেছো। তোমাদের ছেলের এর আগে বিয়ে দিয়েছিলে, সেই বউটিকেও তোমরা এভাবে তাড়িয়ে দিয়েছো, এখন তোমরা এই মেয়েটির সাথে এরকম করছো, তোমাদের কিন্তু কোনোদিনও ভালো হবে না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওরা এতটাই খারাপ মানুষ ছিল, ওরা বলে আপনারা যা খুশি করে নিন, আমরা কিন্তু এই মেয়েকে আর ঘরে তুলব না। এবং তখন মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, মেয়েটির বাবা মাও কান্নাকাটি করে, এবং তারপরে ওকে অনেক চেষ্টা করেও সংসারে কিন্তু ফেরানো যায়। তো এই দুঃখে কষ্টে মেয়েটি প্রায় খাওয়া দাওয়া বাড়িতে গিয়ে ছেড়ে দিয়েছিল। এবং একদিন নাকি ওই মেয়েটির কাকা, অর্থাৎ সেই অঘরী তান্ত্রিক, আসে ওদের বাড়িতে এবং এসে বলে যে তোমরা মানে আমার কন্যা সমা এই মেয়েটিকে এত কষ্ট দিলে, তোমাদের কোনোদিন ভালো হবে না, আর এই বাড়িতে কোনো বউ ভালোভাবে টিকতে পারবে না। আর তোমরা যে এটা করলে না, তোমাদের ছেলের দেখো কি হয়, তোমাদের ভালো তো হবেই না, বিশেষত তোমাদের ছেলে কিন্তু খুব খারাপ মানুষ, সে ইচ্ছে করে এগুলো করেছে। সে যদি চাইতো, সে তার বাবা মা যেটা খারাপ করে সেটার প্রতিবাদ করতে পারতো, কিন্তু সে করেনি। এইসব বলে সে চলে যায় এবং রীতিমতো ওই পুরো পরিবারকে, যেহেতু পরিবারের লোকজনও মানে সরাসরি যুক্ত না থাকলেও তারা সমর্থন, মানে নীরবে থেকে সমর্থনই করেছে বলা যেতে পারে, তো তাদের উপরেও কিন্তু এই অভিশাপটা এসে পড়ে। যাই হোক, তো তারপরে ওই অঘরী চলে যায়। এবার বাড়ির লোকজন তো মন খারাপ এবং বাকিরাও বলতে থাকে। এইবারে এরপর থেকে ওই পরিবারে যদি কোনো কারোর ছেলে হতো, তাহলে তারা প্রথম দিকে তো ব্যাপারটাকে বিশ্বাস করেনি, তো ছেলে হয়েছে, তাদের বিয়ে থাও হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সেই বিয়ে না টেকেনি। এবং এই জিনিসটা যখন আরও পরিবারের অন্যান্য লোকেরা বুঝতে পারে যে ওই যে সাধক সে অভিশাপ দিয়ে গেছে এবং সেই অভিশাপ ফলতে শুরু করেছে, তখন তারা কি করে যে তাদের মানে আরও তো ভাই ছিল, মানে জয়েন্ট ফ্যামিলি আমি প্রথমেই বলেছি আপনাদের, তো তাদের ঘরে কোনো ছেলে সন্তান হলে তারা কি করতো,
তাদেরই কোনো নিকট আত্মীয়ের কাছে তাকে ওই কড়ি দিয়ে বেচা বা এরকম কিছু করতো, এবং তারপরে তার গোত্রটাকেও চেঞ্জ করিয়ে দিত, তারপরে নিজেদের কাছে এনে রাখতো। তো সেই করে মানে ওই পরিবারের 1-2 ছেলে যে আছে তাদের কিন্তু সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকে, এবং তাদেরকে বিয়ের পরে অন্য বাড়িতে তারা শিফট করে যায়। এইভাবেই কিন্তু মোটামুটি ওদের পুরো পরিবারটা চলে আসছিল। এবার এই দিদির যে হাজবেন্ড, সে যখন আর কি ছোট ছিল, সে যখন জন্মায়, তো তখন তার মা বলে যে না, আমি এরকম কিছু করব না, কারণ এটা বহুদিন আগের একটা ঘটনা, কেউ একজন ভুল করেছে বলে পুরো পরিবারকে সেই শাস্তি পেতে হবে, এটা হতে পারে না। এবং এক কথায় উনি জোর করেই উনি কিন্তু তার ছেলেকে তারও নিকট আত্মীয়ের কাছে কড়ি দিয়ে বেচা বা গোত্র চেঞ্জ করানো এরকম কিছু কিন্তু উনি করেননি। এবং উনি মনে মনে বিশ্বাস করতেন যে যেহেতু ওনার শ্বশুর শাশুড়ি বা ওনার নিকট যারা ছিল তারা এই বিষয়টাকে কখনোই সমর্থন করেনি, বা তাদের মন মানসিকতাও এরকম নয়, তো সেই জন্য তিনি বিশ্বাস করেছিলেন যে আর যাই হোক তার পুত্র সন্তানের জীবনে এরকম কোনো ঘটনা ঘটবে না। এবার এই বিষয়টা আস্তে আস্তে চলতে থাকে, এবং এই দিদির যে হাজবেন্ড সেও আস্তে আস্তে বড় হতে থাকে। এবার যখন তার বিয়ে দেয়া হবে তার আগে ওই যে অনেকে হয় না কুণ্ডলী মেলানো, জন্মছক মেলানো, তো সেই জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে এই দিদির যে শ্বশুর শাশুড়ি তারা গেছিলেন। তো দিদির থেকেও তার জন্মছক কুণ্ডলী নেওয়া হয়েছিল। তো তিনি সমস্ত মিলিয়ে দেখে বলেছিলেন সব কিছু ঠিক আছে, কিন্তু একটা কিছুদিনের মধ্যে, বিয়ের 2-3 বছরের মধ্যে একটা এমন ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা আছে যেখানে কিন্তু দুজনের মধ্যে একটা বিচ্ছেদ ঘটতে পারে, ঘটবেই সেটা নয়, ঘটতে পারে। এবং তার জন্য কিন্তু ওনার হাজবেন্ডকে কিছু একটা প্রতিকারের জন্য কিছু দিয়েছিল, এবং দিদি সেটা বুঝতে পারতো না। ওনাকেও নাকি বিয়ের পরে ওই যাকে জন্মছকটা দেখানো হয়েছিল তিনি কিছু জিনিস বলেছিল যে তোমার বৌমাকেও এটা খাওয়াতে হবে। তো দিদিকে তার অজান্তেই খাওয়ানো হতো, এবং ওই যে দিদি বুঝতে পারতো যে মাঝে মধ্যেই পরিবারের সকলে মিলে একটা ঘরে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করতো, সেটা কিন্তু আর কিছু না, এই বিষয়টা নিয়ে আলোচনা করত। আর যেহেতু এই বিষয়টা বহুদিন আগের ঘটে যাওয়ার একটা ঘটনা, এবং তার সাথে দিদিদের এখনকার যে জেনারেশন, দিদির শ্বশুর শাশুড়ি বা তার হাজবেন্ড, তারা তো কোনো যোগাযোগই ছিল না, বহু 2-3টে জেনারেশন আগের ঘটনা। ফলে তারা চায়নি যে এই বিষয়টা দিদিকে জানানো হোক, বা দিদির পরিবার দিদির যারা মা বাবা তারা জানুক। তারা এটাকে অযাচিত বলেই মনে করেছিল, এবং দিদির মা বিশ্বাস করতেন যে এরকম কোনো কিছু ঘটনা ঘটবে না। যাই হোক, তো সেই প্রোটেকশন নিয়ে 2 বছরটার সংসার চলেছে। এবার হঠাৎ করেই যে দিদি এরকম স্বপ্ন দেখা শুরু করেছিল, দিদি তো সেটা কাউকে বলতে পারেনি, কারণ দিদির মনে হয়েছিল এরকম উদ্ভট স্বপ্নের কথা আমি কাকেই বা বলবো, আর যাকে আমি বলবো সে তো আমাকে প্রশ্ন করবে এবং বিশ্বাসও করবে না। এবার এই যে ঘটনাটা মাঝখানে ঘটে যায়, দিদির বাড়ির লোক কিন্তু যে সমস্ত আত্মীয় স্বজন উল্টোপাল্টা কথা বলেছিল তাদের প্রত্যেকের কথার কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। এদিকে তো দিদির হাজবেন্ড যিনি ছিলেন তিনি তো চারিদিকে খোঁজ লাগাচ্ছেন। এর মধ্যে যেটা ঘটল, তো এবারে আমি আপনাদেরকে বলি যে দিদি তো ওখানে ওই বয়স্কা ভদ্রমহিলার সাথে তাকে শেষবারের মতো দেখা গেছিল সেই বাজার থেকে বেরিয়ে যেতে, তাহলে দিদি গেল কোথায় সেইটা এবার আমি আপনাদেরকে বলি। তো আজকের ঘটনাটা যিনি লিখে পাঠিয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে দিদির এটুকু মনে আছে যে ওই বুড়ি মহিলাটা ওনাকে কোথাও ওনার সাথে উনি হাঁটছিল, অনেকক্ষণ হেঁটেছেন, সেটা দিদির মনে আছে, কিন্তু কোন দিকে হেঁটেছেন, কোন পথে হেঁটেছে সেটা দিদির মনে নেই। এবং তারপরে দিদি ওই বৃদ্ধা ভদ্রমহিলার সাথে খুব দূরের একটা কোনো রাস্তায় ট্রেনে করে কোথাও একটা উনি যাচ্ছিলেন, এইটুকু স্মৃতি ওনার মনে আছে। এবার সেটা এক্স্যাক্ট কোথায় সেটা কিন্তু উনি জানেন না, কিন্তু এটুকু ওনার আবার স্মৃতিতে আছে যে যেখান থেকে ওনার ট্রেন থেকে নামেন সেখান থেকে ওনারা আবার একটা বাস মতো করে যায়, এবং আশেপাশে সবাই হিন্দিতে কথা বলছিল, এবং আশেপাশে পুরো পাহাড়ে ঘেরা একটা জায়গা। তো সেই সময়টায় দিদি একটা পুরো ঘোরের মধ্যে ছিল, উনি কোথায় যাচ্ছেন,
কার সাথে যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন। একজন অচেনা বৃদ্ধা মহিলাকে উনি যা রাস্তাটাকে ক্রস করে রিক্সায় তুলতে যাচ্ছিলেন, তার সাথে তিনি এত দূর কী করে চলে এলেন, এটা দিদি নিজেও জানে না। যখন বাস থেকে নামেন দেখছে যে একটা পুরো পাহাড়ি জায়গা, এবং পরে উনি যদিও জায়গাটার নাম জেনেছিলেন, তো সেটা আমি পরে বলছি। এবং আশেপাশে বেশ কিছু মন্দির রয়েছে এবং খুবই দুর্গম পথঘাট, খুব অল্প কিছু মানুষ সেখানে থাকে। এবং পরবর্তী সময়ে যে জানতে পারেন সেটা উত্তরাখণ্ডের গুপ্তকাশী বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকেও আরও বেশ কিছুটা দূরে। একটা অত্যন্ত বলা যেতে পারে একটা প্রত্যন্ত গ্রাম, কিন্তু সেখানে ঠাকুর দেবতার পুজো হয়, সেখানে মন্দির রয়েছে, বিশাল পাহাড় রয়েছে। যারা উত্তরাখণ্ড গেছেন তারা আপনারা খুব ভালো মতোই জানেন যে গাড়োয়াল হিমালয় কি অপার সৌন্দর্য। তো সেরকমই একটা দুর্গম পাহাড়ি জায়গায় উনি পৌঁছন। এবার সেই সময় উনি একটা এমন ঘোরের মধ্যে ছিলেন, উনি বুঝতে পারছিলেন মনে মনে, ওনার মন বারবার ওনাকে বলছিল যে তুই এত দূরে কি করে চলে এলি, আর যার সাথে এসছিস সে তো নিজের কেউ নয়, তুই এত দূরে এলি কি বলে। এবং দিদি নিজেও জানে না যে ওরকম এক বস্ত্রে একটা শুধু হ্যান্ডব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে খুব সামান্য কিছু টাকা, একটা ফোন, আর কিচ্ছু না। দিদি কি করে এত দূর চলে এলো দিদি নিজেও জানে না। ওনাকে সম্মোহন করা হয়েছিল নাকি ওনাকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল, সেসব কিছুই ওনার মনে মাথায় নেই। এবং সেই বুড়ি মহিলা হঠাৎই ওই মন্দিরের পাশ দিয়ে পাহাড়ি একটা রাস্তা দিয়ে এসে একটা গুহার ভিতরে ঢুকে পড়ে, এবং সেই গুহার সামনে একটা মন্দির রয়েছে, মন্দিরটাকে ক্রস করে গেলেই গুহাটার ভিতরে ঢুকে যাওয়া যায়। এবং সেখানে যখন দিদি ঢোকে, দিদির নাকে প্রথমে একটা তীব্র ধুনোর গন্ধ আসে, যে ধুনোর গন্ধটা সাধারণ বাড়িতে যেরকম ধুনো জ্বালানো হয় তার থেকে বেশ কিছুটা আলাদা, বেশ ঝাঁঝালো এবং বেশ তীব্র গন্ধ। এবং দিদি দেখে ভিতরে ঠাকুরের ছবি রয়েছে, মালা দেয়া রয়েছে, এবং কিছুক্ষণ পরে ওনার যার দিকে চোখ যায় উনি পুরো হতভম্ব হয়ে যান। উনি দেখেন ওনার সামনে সেই বৃদ্ধ ভদ্রলোক রয়েছেন সাধক বেশে, যাকে উনি স্বপ্নে দেখেছিলেন, জটাধারী, এবং তার বয়স প্রচুর বয়স, তার চামড়া কুঁচকে গেছে, সে প্রচণ্ড রোগা, যাকে বলে হাড় গোনা যাচ্ছে শরীরের। এইরকম একজন বসে রয়েছেন একটা পাথরের ঢিপির উপরে ওই গুহার মধ্যে, এবং চারিদিকে ওরকম একটা ধুনোর গন্ধ, কিছু ফলমূল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, এবং তার পাশে একটা ছোট্ট যজ্ঞকুণ্ডে আস্তে করে ধুনি জ্বলছে। এইগুলো দেখে ওনার না মাথাটা ওরকমভাবে ঘুরে যায়, এবং ওনার মনে হলো উনি যেন অজ্ঞান হয়ে যাবেন এক্ষুনি। এবং ওই মুহূর্তটুকুর মধ্যে উনি বুঝতে পারেন যে উনি অনেকটা দূরে চলে এসেছেন বাড়ি থেকে, এবং কি করে এসছেন, কিভাবে এসছে, সেটা যখন উনি মনে করার চেষ্টা, ওনার মাথাটা পুরো ঘুরে যায়, গা গুলিয়ে ওঠে, এবং উনি ওখানে পুরো ফেন্ট হয়ে যান। এবং যখন ওনার জ্ঞান আসে, উনি দেখছেন যে ওই বুড়ি মহিলাটা কোলে উনি মাথা রেখে আছেন, এবং ওনাকে একটা জল মুখে ছিটে দেওয়া হয়েছে, ওনাকে জল খেতে দেওয়া হয়েছে। তো উনি তো তখন কিছুটা হলেও ওনার হুঁশ ফিরে গেছে। উনি বলতেন আমি এখানে কি করে এলাম, আমার বাড়ির লোক কোথায়, আমি এখানে এত দূর এলাম কি করে, জায়গাটা কোথায়, বুঝতেই পারছেন নানান প্রশ্ন মনে জাগে। তো তখন ওই যে অঘরীতান্ত্রিক ছিল তিনি বলছেন যে ভয় পাস না মা, তুই কোনো খারাপ জায়গায় নেই, তুই এইখানে আছিস, জায়গাটার নাম বলে উত্তর কাশী থেকে অনেকটাই কিছুটা দূরে, গুপ্তকাশী থেকে। এবার তখন ওনাকে এগুলো বলার পরে তো দিদি বলছে আমাকে এখানে কেন আনা হলো, আর আমার বাড়ির লোকই বা কোথায়, আমি এখানে একা একা এলাম কি করে। তো তখন ওনাকে বলছে যে এই যে তোর পাশে যিনি আছে তিনিই তোকে নিয়ে এসেছে। তো দিদি বলছে আমাকে কেন আনা হলো, আমি কি করেছি, আর আপনাকেই আমি স্বপ্নে দেখেছিলাম, আপনি আমাকে বারবার বলেছিলেন যে এই পরিবারে একটা অভিশাপ আছে। কারণ দিদি তো কিছু জানে না, দিদি তখন অবধি কিছু জানে না, তো আপনি কেন আমাকে এই কথা বলেন, এই কথা আমি স্বপ্নে কেন দেখেছি, আমি কি একটা স্বপ্ন দেখছি, বা দিদি বুঝতে পারছে না যে বাস্তবেই দিদি ওখানে দাঁড়িয়ে, নাকি দিদি এটা কোনো স্বপ্ন দেখছেন। তো তখন ওই অঘরীতান্ত্রিক দিদিকে সমস্ত কথাটা বলে, ওনার শ্বশুরবাড়ির সেই যে বললাম যে এক জ্যাঠা ছিল ওনার হাজব্যান্ডের, তার বাবা মা কী করেছিল
সেই সমস্ত ঘটনা বলে। এবার দিদি তো এসব কিছুই জানতো না, উনি শুনে হতভম্ব হয়ে যান। উনি বলছেন যে আমার শ্বশুর বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমি তো কোনোদিনও জানি না, আমাকে তো কেউ কখনো জানায়নি। তো দিদি বলছে যে আচ্ছা, যেটা ঘটেছে সেটা তো খুব খারাপ জিনিস ঘটেছে, কিন্তু আপনি আমাকে যে বললেন যে আমাদের পরিবারের উপর অভিশাপ আছে এবং এই অভিশাপ আপনিই দিয়েছিলেন আজ থেকে বহু বছর আগে, কিন্তু এই অভিশাপের সাথে আমি তো কোনোভাবে যুক্ত নই, বা আমার স্বামী বলুন বা আমার শ্বশুর শাশুড়ি তারাও তো যুক্ত নয়, তাহলে এখনও অবধি এই অভিশাপ আমি পরিবারের কেন বয়ে বেড়াবো? দিদি খুব খারাপ লাগে, দিদি পরিষ্কার প্রশ্ন করে। তো আর দিদি এটাও বুঝতে পারে না যে তাকে এখানে কেন আনা হলো। এবার দিদি তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে চাইছে কিন্তু করতে পারছে না, দিদির এত কত কষ্ট হচ্ছে। তো দিদি বলে যে আমাকে তাহলে এখানে কেন আনা হলো, আমি কি করব? তখন ওই অঘরী বলেন যে তোমাকে এখানে আনা হয়েছে এই কারণে যাতে করে তুমি এই জিনিসটার প্রায়শ্চিত্ত করো, এবং আমিও চাই এই পরিবারটাকে আমি একসময় যে অভিশাপ দিয়েছিলাম সেই অভিশাপ থেকে মুক্ত হোক, আর একমাত্র তুমিই সেটা করতে পারবে। কারণ এই ধরনের কাজ কিন্তু সবার দ্বারা হয় না, সবার মানে অরা সমান হয় না, সবার যে বৈশিষ্ট্য থাকে, দেখুন একটা মানুষ শুধুমাত্র কতটা পড়াশুনো জানে বা কি দেখতে কীরকম সেগুলো দিয়ে তো হয় না, মানুষের কিছু ভিতরের ইন্টারনাল কোয়ালিটিস থাকে, তো সেগুলোর উপরেও অনেক কিছু ডিপেন্ড করে যে কোন মানুষ যোগ্য, কোন মানুষ কোন কাজটা করতে পারবে আর কোন মানুষ কোন কাজটা করতে পারবে না। তো বলছে তুমি সেই ব্যক্তি যে পারো এই পুরো পরিবারটাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। তো তখন দিদি বলছে যে এটা কি করে সম্ভব, আমি তো এই বাড়ির বউ, আমি এইখান থেকে এই পরিবারকে কি করে উদ্ধার করব? আর যদি উদ্ধার করতেও হতো সেটা তো আমি বাড়ি থেকেও করতে পারতাম, আমাকে এত দূর এভাবে নিয়ে আসার কি মানে? তখনই অঘরী বলেন যে না, তুমি এটা ওই জায়গায় থেকে করতে পারতে না, ইভেন তুমি এটা কিন্তু তোমার বাপের বাড়িতে বসেও করতে পারতো, তোমাকে এখানেই আসতে হতো। তখন বলছে কেন? তখন উনি বলছেন যে সেই যে ওনার ভাইয়ের যে মেয়ে ছিল, তো সে তো ওরকম, তাকে তো পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে শ্বশুরবাড়ি থেকে, তারপর সে খুব দুঃখ পায়, তাকে বোঝানো হয় অনেকভাবে, তাকে মন ভালো রাখানোর চেষ্টা করা হয়, কিন্তু সমাজের গুঞ্জন এবং তার মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছিল সেটাকে না সে মেনে নিতে পারেনি, এবং সে আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এবং বছর 7-8 মধ্যে সে কিন্তু হঠাৎই মারা যায়, এবং এই জিনিসটা কিন্তু পরিবারকে পুরো নাড়িয়ে দিয়ে গেছিল। এবং সেও মনে মনে কিন্তু মানে খুব কষ্ট পেয়ে, তারও এটা মনে হয়েছিল যে আমি এত চেষ্টা করলাম, এত ভালোভাবে সব কিছু আমি জেনেও সংসারে থাকতে চেয়েছিলাম, আজকে আমি থাকতে পারলাম না, তো তারও মনে কোথাও একটা খুব কষ্ট ছিল। তো সব কিছু মিলিয়েই কিন্তু এই অভিশাপটা ওই পরিবারের উপরে লেগেছিল। তো বলছে যে সেই জন্য তোমাকে একটা এমন পুণ্যভূমিতে এসে কাজটা করতে হবে, এই প্রায়শ্চিত্তের কাজটা, যেটা করলে পুরো পরিবারকে তুমি একমাত্র পারবে উদ্ধার করতে। তোমার ভিতরে সেই লক্ষণ রয়েছে, সেই সুলক্ষণগুলো রয়েছে, সেই চক্রগুলো তোমার শরীরের মধ্যে রয়েছে, তাই আমি তোমাকেই নির্বাচন করেছি। এবার দিদি তো কিছু বুঝতে পারছে না এসব চক্র কি, কি লক্ষণ। তো দিদিকে বলে যে তোমাকে একটা যজ্ঞে বসতে হবে। তো দিদি বলছে আমি কি যজ্ঞ করব? আমি এমনি নর্মাল পুজো আর্চা যেরকম সাধারণ বাড়িতে হয়ে থাকে আমি সেটুকুই জানি, এছাড়া আমি কোনো মন্ত্র তন্ত্র আমি কিছুই জানি না, তো আমি কি করে কি করব? তো তখন ওই মানে সাধক বলেন যে আমি তোমাকে সব দেখিয়ে দেবো, সব আমি তোমাকে জানিয়ে দেবো, তুমি শুধু সেভাবে করো। তো অদ্ভুতভাবে সেখানে 3 দিন দিদি টানা সেই যজ্ঞ করে, এবং শুধু যজ্ঞ করেন তাই নয়, সেই যে মেয়েটি মারা গেছিল সেই অত বছর আগে, তার আত্মার কিন্তু শান্তি হয়নি, দিদির মারফত কিন্তু সেই মানুষটার আত্মাও শান্তি পায় এবং সে মুক্তি পায়, সব থেকে বড় কথা। এবং টানা 3 দিন ব্যাপী এই মানে যজ্ঞ, পুজো, মন্ত্রতন্ত্র পাঠ এসব হয়, এবং দিদি এই জিনিসটা পুরো সুন্দরভাবে সম্পন্ন করেন, এবং ওই সাধকও জানিয়ে দেন যে তুমি যে পুজো করেছো এই পুজো কিন্তু সার্থক হয়েছে। এবং এটাও দিদিকে ওই সাধক বলেন যে তোমার মধ্যে একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটা তুমি হয়তো আজ অব্দি জানো না, বা তোমার বাবা মা তারাও হয়তো জানেন না। উনি বলছেন যে তুমি না খুব শুভ মানুষ একজন, মানে তুমি যদি কোনো কাজকে নাও, যদি তুমি মনে করো যে তুমি এই কাজটা করবে,
তুমি কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করার মতো ক্ষমতা তোমার আছে, সেটা যত কঠিন কাজই হোক না কেন। আরও একটা দিদিকে নাকি ক্ষমতার কথা বলেছিল, সেটা হচ্ছে যে তুমি কোনো একটা জায়গায় গেলে তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি বুঝতে পারবে আস্তে আস্তে যে সেই জায়গাটা ভালো না খারাপ। যদি সেখানে কিছু খারাপ থাকে, কেউ বুঝুক না বুঝুক, তুমি ঠিক বুঝতে পারবে। এই ক্ষমতাটা তোমার মধ্যে কিন্তু আছে, তুমি হয়তো জানো না, বা সেই ঘটনাটা, সেই তোমার এই ক্ষমতাটা হয়তো এতদিন প্রকাশ পায়নি, কিন্তু এবার দেখবে তুমি সেটা প্রকাশ পাবে। এবার দিদির সমস্ত হয়ে যাওয়ার পরে দিদি বলছে যে তাহলে এবার আমি কি করব? তো দিদিকে ওই সাধক বলেন যে তোমার উপরে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ আছে, তুমি তোমার নিজস্ব জায়গায় ঠিক পৌঁছে যাবে এবং তোমার সাংসারিক জীবন খুব ভালো হবে। দেখবে তুমি যে কটা দিন ছিলে না, এতগুলো দিন, তোমার সমস্ত কিছু দেখবে, তোমাকে তোমার পরিবার একদম সাগ্রহে তোমাকে বরণ করে নেবে এবং তোমার সাথে যা যা ঘটেছে সব তুমি তাদেরকে বলবে এবং দেখবে তারা বিশ্বাসও করবে। এবং সত্যি সত্যি তাই হয়। দিদিকে বলে যে এখন তুমি যেও না, দিদিকে একটা নির্দিষ্ট টাইম বলে দে, এবং ওই বৃদ্ধা ভদ্রমহিলাই কিন্তু আবার ওনাকে হাওড়া স্টেশন অবধি নিয়ে আসে এবং সেই দিনক্ষণটা উনি বলে দিয়েছিলেন। এবং অদ্ভুতভাবে ওই দিনেই হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওনার স্বামী কোনো একটা কাজে গেছিলেন এবং দিদিকে সেখানেই কিন্তু ওই ভদ্রমহিলাকে দেখতে পায় না, ওই বয়স্কা ভদ্রমহিলা, কিন্তু দিদির স্বামী কিন্তু দিদিকে ওইখান থেকেই ওখানে আবিষ্কার করেন। উনি ওখানে দাঁড়িয়েছিলেন এবং ওই অঘরীতান্ত্রিক বলে দিয়েছে যে তুমি ওই জায়গাটায় দাঁড়াবে, দেখবে তোমার স্বামী নিজে তোমাকে নিতে আসবে। সত্যি সত্যি কি অলৌকিক ব্যাপার, ওনার স্বামী ওই দিন ওখানে একটা কাজে গেছিলেন এবং ওনার স্বামী ওনাকে দেখে আনন্দে আত্মহারা হয়েছে এবং ওনাকে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, এবং ওই এক বস্ত্রে আসতে দেখে উনি বলছে তুমি এতদিন এভাবে কোথায় কি ছিলে। তো দিদি সমস্ত ঘটনাটা বলে এবং ওনার স্বামী তখন ওনার কাছে ক্ষমা চায়, বলে যে হ্যাঁ আমার হয়তো তোমাকে এটা জানানো উচিত ছিল, এরকম ঘটনা সত্যিই ঘটেছে। এবং ওনার শ্বশুর শাশুড়িও কিন্তু ওনার কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থী জানায় এবং ওনাকে বলে যে হ্যাঁ সত্যি একটা এরকম ঘটনা ঘটেছে। এবং তারা যখন শোনে যে দিদি এই পুরো জিনিসটা প্রায়শ্চিত্ত করেছে, ওনারা প্রচণ্ড খুশি হয় এবং ওনাকে দিদিকে একদম মাথায় বরণ করে সংসারে আবার নিয়ে চলে আসে। এবং তারপর থেকে সত্যি দিদির আর কোনো দিন কোনো সমস্যা হয়নি এবং যেটা উনি বলেছিলেন ওই অঘরী, সেটা কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে। দিদি এখন অনেকগুলো কাজের সাথে যুক্ত এবং যে কটা কাজ ওনার মন থেকে মনে হয়েছে যে আমি কাজটা করব, সত্যি সত্যি সেই কাজে কিন্তু উনি যথেষ্ট সফলতা অর্জন করেছেন। আর এটাও ওনার জীবনে ঘটেছে যে উনি হয়তো কোনো বাড়ি দেখতে গেছেন বা ফ্ল্যাট দেখতে গেছেন, ওনার যদি মনে হয় যেখানে একটা কিছু গণ্ডগোল আছে, পরে হয়তো খোঁজ নিয়ে দেখা যায় যে সত্যিই সেখানে কোনো সমস্যা হয়েছিল বা সত্যি এখানে কোনো গণ্ডগোল আছে। তো এই ক্ষমতাটা কিন্তু দিদির মধ্যে সেই ঘটনার পর থেকে দিদির মধ্যে কিন্তু চলে এসেছে। এবং এই সমস্ত কিছু আজকে যিনি ঘটনাটা পাঠে, যেহেতু তার বেস্ট ফ্রেন্ড ছিল, তো তাকে জানায় এবং তিনিও কিন্তু খুব অবাক হয়ে যায় তার প্রিয় বান্ধবীর জীবনে এরকম একটা অদ্ভুত রকমের ঘটনা শুনে। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।